হ্যালো এভরিওয়ান, আমার আজকের বাংলা ক্লাসে আমি তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমরা পড়তে চলেছি দশম শ্রেণীর পাঠ্য একটি গল্প বহুরূপী। স্ক্রিনেও তোমরা দেখতে পাচ্ছ, একদিকে তোমাদের গল্পের ছবিটা যেরকম রয়েছে তেমনি অন্যদিকে এই গল্পটির যিনি রচয়িতা তার ছবিটাও আমি তোমাদের সুবিধের জন্য দিয়ে দিয়েছি। বহুরূপী গল্পের রচয়িতা হলেন সুবোধ ঘোষ। সুবোধ ঘোষের জন্ম হয় 1910 সালে এবং তার মৃত্যু হয় 1980 সালে। এবার বহুরূপী গল্পের মূল গ্রন্থ কাদের বহুরূপী বলা হয়, এই গল্পে আমরা আর কোন কোন উল্লেখযোগ্য চরিত্র পেয়েছি, এই সমস্ত খুঁটিনাটি বিষয়ে যাবার আগে এসো আমরা একবার সুবোধ ঘোষ সম্পর্কে প্রাথমিক কিছু কথাবার্তা জেনে নিই। সবাইকে আমি যেটা বলবো যে তোমরা এখন পরীক্ষার জন্য যখন পুরো দমে প্রস্তুতি নিচ্ছ, সামনে তোমাদের টেস্ট এবং তারপরেই তোমাদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা যেটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষা, তার জন্য তোমাদের প্রস্তুতি যখন জোর কদমে চলছে তখন গল্প, কবিতা, প্রবন্ধ, নাটক যা যা তোমাদের পাঠ্যক্রমে আছে সেগুলোকে তো তোমরা অতি অবশ্যই খুঁটিয়ে খুঁটিয়ে পড়বেই, সেই সঙ্গেই কিন্তু কবি পরিচিতি বা লেখক পরিচিতি অংশটাও পড়তে ভুলো না, কারণ সেখান থেকেও কিন্তু ছোট্ট ছোট্ট কোয়েশ্চেন্স আসে। এখন তাহলে আর আমরা সময় নষ্ট করব না, এখন আমরা যেটা চট করে শুরু করে দেব সেটা হচ্ছে সুবোধ ঘোষ সম্পর্কে আমরা কি জানতে পারছি। দেখো, এখানে বলাই হচ্ছে প্রখ্যাত সাহিত্যিক সুবোধ ঘোষ বিহারের হাজারিবাগে জন্মগ্রহণ করেন। তার আদি নিবাস ছিল বর্তমান বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুর মহকুমার বহর গ্রামে। তিনি তার কর্মজীবনে বহু বিচিত্র অভিজ্ঞতা অর্জন করেছিলেন এবং সেই অভিজ্ঞতার ভিত্তিতে তিনি যে গ্রন্থগুলি রচনা করেন সেই গ্রন্থগুলির নাম কি কি? পরশুরামের কুঠার, শুক্লাভিসার, ফসিল, তিলাঞ্জলি, গঙ্গোত্রী, একটি নমস্কারে, ত্রিজামা, ভারত প্রেম কথা, যতুগৃহ, কিংবদন্তির দেশে, ভারতীয় ফৌজের ইতিহাস, ক্যাকটাস প্রভৃতি। ছোট গল্প ছাড়াও তিনি বহু উপন্যাস লিখেছেন, নাটক লিখেছেন, প্রবন্ধ লিখেছেন, গবেষণামূলক গ্রন্থ রচনা করেছেন। কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে জগত্তারিণী স্বর্ণ পদকে ভূষিত করেন। এইগুলো কিন্তু আমাদের জেনে রাখতে হবে, কেমন? এবার তাহলে চলে এসো আমাদের পাঠ্য যে বহুরূপী সেটার মূল গ্রন্থের নাম কি। বহুরূপী গল্পটি যে মূল গ্রন্থের অন্তর্গত সেটি হলো সুবোধ ঘোষের গল্প সমগ্র তৃতীয় খণ্ড, যেটি প্রকাশিত হয়েছিল 1994 খ্রিস্টাব্দে। এবার চট করে একবার আমরা এই গল্প সমগ্র তৃতীয় খণ্ডের প্রচ্ছদটা দেখে নিলাম যে এই হচ্ছে সুবোধ ঘোষের গল্প সমগ্র তৃতীয় খণ্ডের প্রচ্ছদটি, কেমন? এবারে তাহলে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস পড়ব, সেটা হচ্ছে যে বহুরূপী কাদের বলা হয়। যারা বহুরূপ, বিভিন্ন রকম রূপ ধারণ করে এবং সেই রকম অভিনয় করে জনমনোরঞ্জনের মাধ্যমে জীবিকা অর্জন করেন তাদেরকেই বলা হয় বহুরূপী। দেখবে চড়কের সময় বা গাজন উৎসব যখন হয় তখন এরকম শিব দুর্গা, শিব কালী সেজে বিভিন্ন মানুষ বেরোন। এখন অতটা হয়তো আমরা দেখতে পাই না, আগেকার দিনে কিন্তু এগুলো খুবই দেখা যেত। এখনকার দিনেও তোমরা শহরতলিতে বা ধরো গঞ্জ এলাকায় তোমরা যাকে আমরা সং বলি, সং সাজা, সেটাই হচ্ছে বহুরূপী। অর্থাৎ কি বললাম, যে যারা বহু বা বিভিন্ন রূপ ধারণ করছেন এবং সেই রকম যখন যেটা সাজছেন তখন সেই রকম অভিনয় করছেন এবং এইভাবে জনমনোরঞ্জনের মাধ্যমে যারা জীবিকা অর্জন করেন তাদেরকেই বলা হয় বহুরূপী। খেয়াল রাখতে হবে যে বাংলায় যে একাধিক লৌকিক পেশা রয়েছে, লোক জীবনের অর্থাৎ মাটির কাছাকাছি যে পেশা তারই অন্যতম হচ্ছে বহুরূপী পেশা। এবারে হরিতকি বলে একটা নাম আমরা পাবো।
আগেই বলে রাখি, সেটা কি? কবিরাজি ওষুধ এবং মুখ শুদ্ধির কাজে ব্যবহৃত হয় এমন হলুদ রঙের একটু কোষ্ঠে কোষ্ঠে ফল, তাকেই বলা হয় হরিতকি। চলতি কথা এটাকেই বলা হয় হর্তুকি। কেমন? এবারে আমরা আরেকটা জিনিস দেখে নেব, সেটা হচ্ছে বহুরূপী গল্পের চরিত্ররা কারা, কাদের আমরা পাচ্ছি। বহুরূপী গল্পের চরিত্রের মধ্যে প্রথমেই রয়েছে গল্প কথক, যেগুলোতে আমি আমি বা আমরা আমরা করে পাচ্ছি। এই আমিকে তুমি কিন্তু কখনো লিখবে না যে আমি হচ্ছেন লেখক সুবোধ ঘোষ, আমি গল্প কথক। গল্প কথক আর গল্পের লেখক দুজন আলাদা ব্যক্তি কিন্তু। কেমন? গল্পকথক ছাড়াও আমরা পাচ্ছি ভবতোষ বলে গল্পকথকের এক বন্ধুর কথা, অনাদি বলে গল্পকথকের আর এক বন্ধুর কথা, জগদীশবাবু যিনি পাড়ার ধনী সম্পন্ন ব্যক্তি, বড় মানুষ বলা হচ্ছে যাকে, জগদীশবাবুর বাড়িতে এসে যিনি ছিলেন 7 দিন, হিমালয় থেকে আসা সেই সন্ন্যাসীর কথা আমরা পাচ্ছি, এবং আমরা পাচ্ছি বহুরূপী হরিদার কথা। কেমন? এবারে তাহলে চলে এসো, আমরা আর সময় নষ্ট না করে সরাসরি টেক্সটে প্রবেশ করি। কি বলা হচ্ছে ভালো করে দেখবে যে আমি কোন পোর্শনগুলো আন্ডারলাইন করছি আর কিরকম ভাবে বোঝাচ্ছি। প্রথমেই বলে রাখি যে পুরো গল্পটাই কিন্তু ইম্পর্টেন্ট, পুরো গল্পটাই মন দিয়ে পড়বে, খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। তার মধ্যে যে জায়গাগুলো থেকে খুব বেশি করে এমসিকিউ বা এসএকিউ আসে সেই জায়গাগুলোই আমি একমাত্র আন্ডারলাইন করছি। তার মানে যে অন্য জায়গাগুলো লেস ইম্পর্টেন্ট বা অদরকারি তা একেবারেই নয়। কেমন? শুরু করছি টেক্সট। বহুরূপী, লেখক সুবোধ ঘোষ। হরিদার কাছে আমরাই গল্প করে বললাম, শুনেছেন হরিদা কি কাণ্ড হয়েছে? উনানের মুখে ফুঁ দিয়ে আর অনেক ধোঁয়া উড়িয়ে নিয়ে হরিদা এইবার আমাদের কথার জবাব দিলেন, না, কিছুই শুনিনি। জগদীশবাবু যে কি কাণ্ড করেছেন শোনেননি হরিদা? হরিদা কি বলছেন, না রে ভাই, বড় মানুষের কাণ্ডের খবর আমি কেমন করে শুনবো, আমাকে বলবেই বা কে। এবার কি কাণ্ড হয়েছে সেটা গল্পকথকরা গল্প করে বলছেন। 7 দিন হলো এক সন্ন্যাসী এসে জগদীশবাবুর বাড়িতে ছিলেন। খুব উঁচু দরের সন্ন্যাসী, হিমালয়ের গুহাতে থাকেন, সারা বছরে শুধু একটি হরিতকি খান, এছাড়া আর কিছুই খান না। সন্ন্যাসীর বয়সও 1000 বছরের বেশি বলে অনেকেই মনে করেন। হরিদা বলছেন, সন্ন্যাসী কি এখনো আছেন? না, চলে গিয়েছেন। আক্ষেপ করেন হরিদা, থাকলে একবার গিয়ে পায়ের ধুলো নিতাম। তা পেতেন না হরিদা, সে ভয়ানক দুর্লভ জিনিস। শুধু ওই একা জগদীশবাবু ছাড়া আর কাউকে পায়ের ধুলো নিতে দেননি সন্ন্যাসী। হরিদা বলছেন, কেন? জগদীশবাবু একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসী পায়ের কাছে ধরলেন। তখন বাধ্য হয়ে সন্ন্যাসী পায়ে গিয়ে দিলেন, নতুন খড়ম পরলেন, আর সেই ফাঁকে জগদীশবাবু পায়ের ধুলো নিয়েছিলেন। হরিদা বলছেন, বাহ, এ তো বেশ মজার ব্যাপার। হ্যাঁ, তাছাড়া সন্ন্যাসীকে বিদায় দেবার সময় জগদীশবাবু 100 টাকার একটা নোট জোর করে, তাহলে কত টাকার নোট? 100 টাকার। 100 টাকার একটা নোট জোর করে সন্ন্যাসীর ঝোলার ভেতরে ফেলে দিলেন। সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন। গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা। অনেকক্ষণ চুপ করে রইলেন। আমরা কি বলছি বা না বলছি সেদিকে হরিদার যেন কান নেই। তাহলে এইটুকু অংশ, এখানটায় আমি একটু দাগ দিয়ে রাখলাম, এইটুকু অংশের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? সেটা হচ্ছে হরিদা বলে একজন মানুষ, যার কয়েকজন বন্ধু রয়েছেন। সেই বন্ধুরা একদিন হরিদাকে বলছেন, কি বলছেন হরিদাকে? তারা বলছেন যে, জানেন হরিদা, জগদীশবাবুর বাড়িতে কি হয়েছে?
এবার জগদীশ বাবু হচ্ছেন পাড়ার একজন বড় মানুষ, অর্থাৎ ধনী সম্পন্ন গৃহস্থ। সেই জগদীশ বাবুর বাড়িতে কি কাণ্ড ঘটেছে, হরিদা বলছেন যে আমাকে বড় মানুষের খবর কেই বা বলবে, আর আমি বা কেমন করে জগদীশ বাবুর মতো বড় মানুষের খবর রাখবো বলো। তো কি হয়েছে? হয়েছে এটাই, সেটা হলো যে 7 দিন ধরে হিমালয়ের গুহাতে থাকেন এমন একজন খুব উঁচু দরের সন্ন্যাসী এসে জগদীশ বাবুর বাড়িতে ছিলেন, এবং তিনি এতটাই স্বল্পাহারী যে সারা বছরে শুধু একটি মাত্র হর্তুকি খান, এছাড়া আর কিছুই খান না। এবং সকলেই যেটা বলে সেটা হচ্ছে সন্ন্যাসীর বয়সও 1000 বছরেরও বেশি, কিন্তু সন্ন্যাসী এখন আর নেই। এটা শুনে হরিদার খুব আক্ষেপ হয়েছে, কারণ যদি সন্ন্যাসী জগদীশ বাবুর বাড়িতে এখনো থাকতেন, হরিদা গিয়ে একবার তার পদধূলি গ্রহণ করতেন। তখন তার বন্ধুরাই বলছেন যে সে হবার জো নেই হরিদা, কারণ হিমালয় থেকে আগত সেই সন্ন্যাসীর পায়ের ধুলো ভয়ানক দুর্লভ জিনিস। তাহলে কোনটা দুর্লভ জিনিস? জগদীশ বাবুর বাড়িতে হিমালয় থেকে যে সন্ন্যাসী এসেছিলেন তার পায়ের ধুলো ভয়ানক দুর্লভ জিনিস। দুর্লভ মানে হচ্ছে যা সহজে পাওয়া যায় না। এবার তাহলে সন্ন্যাসীর পদধূলি ভয়ানক দুর্লভ জিনিস, একমাত্র জগদীশ বাবুই তা সংগ্রহ করতে পেরেছেন। কিভাবে সংগ্রহ করতে পারলেন? জগদীশ বাবু কি করেছিলেন, তিনি একজোড়া কাঠের খড়ম তোমরা সবাই দেখেছো মোটামুটি, সাধু সন্ন্যাসীরা যে কাঠের এক ধরনের জুতো মতো পরেন, যার শুধু সোলটাই রয়েছে এবং তার ওপরের দিকে একটা উঁচু উঁচু ডান্ডি মতো থাকে, যেখানে পাটা গলিয়ে আঙুল দুটোর ভারসাম্য রাখা হয়। ওই যে উঁচু ডান্ডি মতো অংশটা, ওইটাকে বলা হয় বোল। জগদীশ বাবু কি করেছেন, একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে তিনি সন্ন্যাসীর পায়ের কাছে ধরেছেন। তখন বাধ্য হয়ে সন্ন্যাসীকে পা বাড়িয়ে সেই খড়ম পড়তে হয়েছে, আর সেই ফাঁকেই জগদীশ বাবু টুক করে সন্ন্যাসীর পায়ের ধুলো গ্রহণ করে নিয়েছেন। এই গল্পটা শুনে হরিদা কি বলছেন, বাহ, এ তো বেশ মজার ব্যাপার। খেয়াল করবে এই কথাটার মধ্যে কিন্তু একটু উপহাস আছে। কেন, একটু ভাবো তো। উপহাস কথাটা আমি কেন ব্যবহার করলাম? সন্ন্যাসী কাদের বলা হয়? যারা সংসার ত্যাগী মানুষ, যাদের পার্থিব জগতের প্রতি কোনো লোভ, মোহ, মায়া, আসক্তি কিছুই নেই, তাদেরকেই বলা হয় সন্ন্যাসী। এই যে সন্ন্যাসী জগদীশ বাবুর বাড়িতে ছিলেন, তিনি খুব উঁচু দরের সন্ন্যাসী। তিনি হিমালয়ের গুহাতে থাকেন, সারা বছরে মাত্র একটা হর্তুকি ফল ছাড়া আর কিছুই খান না। তাহলে এহেন যে মানুষটি, সেই মানুষটিকে কি আমরা সত্যি সত্যি নির্লোভ, নির্মোহ, নিরাসক্ত বলতে পারি? পারি না কিন্তু। কারণ তিনি যদি সত্যি সত্যি নির্লোভ হতেন, নিরাসক্ত হতেন, তাহলে সোনার বোল লাগানো কাঠের খড়ম পরবার জন্য তিনি পা বাড়িয়ে দিতেন না। তাহলে এই সন্ন্যাসী, আমাদের বলতে কোনো বাধা নেই, ইনি একজন ভণ্ড সন্ন্যাসী। এবং সেই জন্যেই হরিদা বলছেন, বাহ, এটা তো বেশ মজার ব্যাপার যে যিনি নাকি হিমালয়ের গুহাতে থাকেন, যিনি সারা বছর একটা হর্তুকি ছাড়া কিছু খান না, এতটাই কৃচ্ছ সাধন করেন যিনি, তিনি একটা কাঠের খড়মে সোনার বোল যেই দেখলেন, সঙ্গে সঙ্গে সেই খড়মটা পরবার জন্য পা বাড়িয়ে দিলেন। তাহলে সেই সন্ন্যাসীকে আমরা কি করে নির্লোভ বলতে পারি? তাহলে এটাই হচ্ছে সেই মজাদার ব্যাপার। শুধু তাই না, এখনো আমাদের জানতে বাকি আছে। সেটা কি? সন্ন্যাসীকে বিদায় দেবার সময় জগদীশ বাবু 100 টাকার একটা নোট জোর করে
কোট আনকোট জোর করে সন্ন্যাসীর ঝোলার ভেতর ফেলে দিলেন। সন্ন্যাসী দেখলেনও সেটা, কিন্তু বারণ করলেন না তিনি। তিনি কি করলেন? একটু হাসলেন আর চলে গেলেন। তাহলে এইখানে দ্বিতীয়বারের জন্য প্রমাণিত হলো যে এই সন্ন্যাসী কিন্তু সত্যিকারের সন্ন্যাসী হতেই পারেন না। ইনি প্রকৃতই একজন ভণ্ড সন্ন্যাসী, কারণ তার মধ্যে লোভ বলো, আসক্তি বলো, সমস্ত কিছুই চূড়ান্ত রকমভাবে বিরাজমান, এবং সেই জন্যেই সোনার বোল লাগানো কাঠের খড়মে তিনি পা রেখেছেন এবং জগদীশ বাবুর দেওয়া 100 টাকার নোট তিনি গ্রহণও করেছেন। কেমন? এবার এই গল্পটা শুনে হরিদা একদম চুপ করে গেলেন, গম্ভীর হয়ে গেলেন। গল্পকথকরা কি বলছেন না বলছেন সেদিকে যেন তার কোনো কানই নেই। এবার এই সময়টার মধ্যে কি ঘটছে? হরিদার উনানের আগুন তখন বেশ গনগনে হয়ে জ্বলছে। আমাদের চায়ের জন্য 1 হাঁড়ি ফুটন্ত জল নামিয়ে দিয়েই হরিদা তার ভাতের হাঁড়িটাকে উনানে চড়ালেন। এইখান থেকে আমি একটু ব্র্যাকেট শুরু করছি। শহরের সবচেয়ে সরু এই গলিটার ভিতরে এই ছোট্ট ঘরটাই হরিদার জীবনের ঘর, আর আমাদের 4 জনের সকাল সন্ধ্যার আড্ডার ঘর। চা, চিনি আর দুধ আমরাই নিয়ে আসি। হরিদা শুধু তার উনানের আগুনের আঁচে জল ফুটিয়ে দেন। খুবই গরিব মানুষ হরিদা, কিন্তু কাজ করতে হরিদার প্রাণের মধ্যেই যেন একটা বাধা আছে। ইচ্ছে করলেই কোনো অফিসের কাজ কিংবা কোনো দোকানের বিক্রিওয়ালার কাজ পেয়ে যেতে পারেন হরিদা, কিন্তু ওই ধরনের কাজ হরিদার জীবনের পছন্দই নয়। একেবারে ঘড়ির কাঁটার সামনে সময় বেঁধে দিয়ে আর নিয়ম করে রোজই একটা চাকরির কাজ করে যাওয়া হরিদার পক্ষে সম্ভব নয়। হরিদার উনানের হাঁড়িতে অনেক সময় শুধু জল ফোটে, ভাত ফোটে না। এই একঘেয়ে অভাবটাকে সহ্য করতে হরিদার আপত্তি নেই, কিন্তু একঘেয়ে কাজ করতে ভয়ানক আপত্তি। তাহলে এই জায়গাটা খুব জরুরি একটা জায়গা। এখানটাতে কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে শহরের সবচেয়ে সরু এই গলিটার ভেতরে এই যে ছোট্ট এক চিলতে ঘর, এই ঘরটাই হরিদার জীবন। এই ঘরটার মধ্যেই তার সর্বস্ব। এই ঘরটাতেই গল্পকথকরা 4 জনে মিলে সকাল সন্ধেবেলায় আড্ডা দেন। 4 জন কারা? গল্পকথক, ভবতোষ, অনাদি আর হরিদা। এবার হরিদা মানুষটা খুব খুব গরিব, ভীষণ গরিব, কিন্তু কাজ করতে হরিদার প্রাণের মধ্যেই যেন একটা বাধা আছে। রোজই নিয়ম করে বাঁধা ধরা কাজ, ঘড়ির কাঁটায় সময় বেঁধে দেওয়া যে কাজ, সেই একঘেয়ে কাজ করতে হরিদার প্রবল আপত্তি। তাই তার উনুনের হাঁড়িতে অনেক সময় শুধু জল ফোটে, ভাত ফোটে না। তিনি এই একঘেয়ে অভাবটাকে সহ্য করবেন তবু ভালো, কিন্তু ওই যে বললাম একঘেয়ে কাজ, রোজই ঘড়ির কাঁটায় সময় বেঁধে দিয়ে নিয়ম করে একই রকম কাজ করে যাওয়া তার পক্ষে অসম্ভব ব্যাপার। এবার এই যে খুবই গরিব মানুষ হরিদা, কোনো রকমে কষ্টে সৃষ্টে তার দিন চলে বা চলেও না। তার বন্ধু বান্ধবরা জানেন তার এই দারিদ্র্যের কথা, যে বন্ধুদের চা খাওয়াবার মতো সামর্থ্যটুকুও কিন্তু হরিদার নেই। সেই জন্য চা, চিনি, দুধ বন্ধুরাই আনেন, সেগুলো হাত পেতে গ্রহণও করেন হরিদা। চায়ের জলটুকু, সেটুকু শুধু তিনি দেন। এবার এহেন যে মানুষটি, সেই মানুষটার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে, আর সেটাই যে হরিদার জীবনের পেশা। সেটা কি ভুলে গেলে চলবে না, হরিদা বহুরূপী,
হরিদা মাঝে মাঝে বহুরূপী সেজে যেটুকু রোজগার করেন তাতেই তার ভাতের হাঁড়ির দাবি মিটিয়ে দিতে চেষ্টা করেন। মাঝে মাঝে সত্যিই উপোস করেন হরিদা। তারপর একদিন হঠাৎ আবার এক সকালে কিংবা সন্ধ্যায় বিচিত্র ছদ্মবেশে অপরূপ হয়ে পথে বের হয়ে পড়েন। কেউ চিনতে পারে না, যারা চিনতে পারে 1 আনা 2 আনা বকশিস দেয়, যারা চিনতে পারে না তারা হয় কিছুই দেয় না কিংবা বিরক্ত হয়ে 2-1 পয়সা দিয়ে দেয়। এবার হরিদার সেই বহুরূপীর খেলার কয়েকটা দৃষ্টান্ত দিচ্ছেন গল্পকথক। একদিন চকের বাসস্ট্যান্ডের কাছে ঠিক দুপুরবেলাতে একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল। একটা উন্মাদ পাগল, তার মুখ থেকে লালা ঝরে পড়ছে, চোখ দুটো কটকটে লাল, তার কোমরে একটা ছেঁড়া কম্বল জড়ানো, গলায় টিনের কৌটোর একটা মালা। পাগলটা একটা থানিট হাতে তুলে নিয়ে বাসের ওপরে বসা যাত্রীদের দিকে তেড়ে যাচ্ছে। চেঁচিয়ে উঠছে যাত্রীরা, 2-1 পয়সা ফেলেও দিচ্ছে। একটু পরেই বাসের ড্রাইভার কাশীনাথ ধমক দেয়, খুব হয়েছে হরি, এইবার সরে পড়ো, অন্যদিকে যাও। ও কি একটা বহুরূপী? বাসের যাত্রীরা কেউ হাসে, কেউ বা বেশ বিরক্ত হয়, কেউ আবার বেশ বিস্মিত। সত্যি খুব চমৎকার পাগল সাজতে পেরেছে তো লোকটা। হরিদার জীবন এইরকম বহু রূপের খেলা দেখিয়েই একরকম চলে যাচ্ছে। এই শহরের জীবনে মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন বহুরূপী হরিদা। কিরকম, আরেকটা ঘটনার কথা বলা হচ্ছে। সন্ধ্যার আলো সবেমাত্র জ্বলেছে, দোকানে দোকানে লোকজনের ব্যস্ততা আর মুখরতাও জমে উঠেছে। হঠাৎ পথের উপর দিয়ে ঘুঙুরের মিষ্টি শব্দ রুমঝুম করে বেজে বেজে চলে যেতে থাকে। এক রূপসী বাইজি প্রায় নাচতে নাচতে চলে যাচ্ছে। শহরে যারা নতুন এসেছে তারা 2 চোখ বড় করে তাকিয়ে থাকে, কিন্তু দোকানদার হেসে ফেলে, হরির কাণ্ড। এটা একটা বহুরূপী নাকি? কারোর কারোর মুগ্ধ চোখের মোহভঙ্গ হয় আর যেন বেশ একটু হতাশ স্বরে প্রশ্ন করে ওঠে। বাইজির ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি, মোট 8 টাকা 10 আনা পেয়েছিলেন। আমরাও দেখেছিলাম একটা দোকানের সামনে গিয়ে দাঁড়াচ্ছে সেই রূপসী বাইজি, মুচকি হেসে আর চোখ টিপে একটা ফুল সাজিয়ে এগিয়ে দিচ্ছে। দোকানদারও হেসে ফেলে আর একটা সিকি তুলে নিয়ে বাইজির হাতের ফুল সাজির উপর ফেলে দেয়। এই অবধি আমরা একটু রাখলাম, একটু আলোচনা করে নিই। তাহলে বলা হচ্ছে যে হরিদা ভয়ানক ভয়ানক গরিব, কিন্তু একঘেয়ে কাজ করতে হরিদার প্রাণের মধ্যেই কোথায় যেন একটা বাধা আছে। রোজই ঘড়ির কাঁটায় সময় বেঁধে দিয়ে রোজই নিয়ম করে একই ধরনের কাজ করে যাওয়া হরিদার পক্ষে সম্ভবই নয়। তিনি বরং এই একঘেয়ে অভাবটাকে সহ্য করবেন তবু ভালো, তবু একঘেয়ে কাজ করতে তার ভয়ানক আপত্তি। আর সেই জন্যেই, এই অসম্ভব রকম দারিদ্র্যের কারণেই হরিদার হাঁড়িতে অনেক সময় ভাত ফোটে না, শুধু জলই ফোটে। এবার এহেন যে গরিব মানুষ হরিদা, শহরের সবচেয়ে সরু এক গলির ভেতর একটা ছোট্ট এক চিলতে ঘরে বাস যে হরিদার, সেই হরিদার জীবনে একটা নাটকীয় বৈচিত্র্য আছে, আর সেটা তার পেশার কারণে। কারণ হরিদা পেশায় হলেন এক বহুরূপী। বহুরূপী আমরা এইমাত্র পড়ে এলাম, যারা বহু রূপ ধারণ করে এবং সেই রকম অভিনয় করে জনমনোরঞ্জনের মাধ্যমে জীবিকা অর্জন করেন। অর্থাৎ কখনো উন্মাদ পাগল সাজছেন, কখনো রূপসী বাইজি সাজছেন, কখনো হ্যাট
কোট প্যান্ট পরা কেরামিন সাহেব সাজছেন, কখনো বাউল সাজছেন, বিভিন্ন রকম সাজে বের হচ্ছেন এবং সেই রকম অভিনয় করছেন। একটা জিনিস প্রথমেই আমি বলে রাখি যে হরিদা এমনই একজন মানুষ যিনি যখন যে রূপ ধারণ করছেন, যে সাজ ধারণ করছেন, সেই সাজ সেই রূপের সঙ্গে তিনি একাত্ম হয়ে যাচ্ছেন। যখন যেটা সাজছেন, যখন উন্মাদ পাগল, কারণ শুধু সাজগোজ করলেই তো হলো না, অভিনয়টাও তো সেই রকমই করতে হবে যাতে মানুষ বিশ্বাস করতে বাধ্য হয় যে হ্যাঁ এ সত্যি এক বদ্ধ পাগল। তাহলে হরিদা যখনই যেটা সাজছেন, যখনই যে রূপ ধারণ করছেন, সেই রূপের সঙ্গে একেবারে একাত্ম হয়ে যাচ্ছেন। এটা কিন্তু আমাদের অতি অবশ্যই খেয়াল রাখতে হবে। কিরকম? একদিন তিনি খেলা দেখাতে বেরিয়েছেন। সপ্তাহে রোজই যে হরিদা বেরোন তা না, বড়জোর সপ্তাহে একদিন তিনি বহুরূপী সেজে পথে বের হন। ফলে রোজগার বুঝতেই পারছো খুব সামান্য, কারণ যারা চিনতে পারে তারা ভালোবেসে 1 আনা 2 আনা দেয়, আর যারা চিনতে পারে না তারা হয় কিছুই দেয় না বা নেহাত বিরক্ত হয়ে 1 পয়সা বা 2 পয়সা দিল। ফলে এই বহুরূপীর জীবনে খুব বেশি যে রোজগার করতে পারছেন হরিদা এমনটাও নয়। ফলে মাঝে মাঝে তাকে সত্যি উপোস করতে হয়, কিন্তু ওই বহুরূপীর জীবন থেকে, বহুরূপীর পেশা থেকে তার যা রোজগারটা হয় সেটা দিয়েই তিনি তার ভাতের হাঁড়ির দাবি কোনো মতে মিটিয়ে নেবার চেষ্টা করেন মাত্র। এবার কি বলা হচ্ছে, কোন কোন ভূমিকায় তিনি অবতীর্ণ হয়েছেন ইতিমধ্যেই। উন্মাদ পাগল। দেখা গেল একদিন দুপুরবেলা চকের বাস স্ট্যান্ডের কাছে, চক মানে হচ্ছে একটা রাস্তার মোড়, ধরো 4 মাথার মোড় বা 5 মাথার মোড়, যেখানে বাস স্ট্যান্ড আছে একটা, মানে বেশ ভিড়ভাট্টা হয় সেখানটায়। সেই চকের বাস স্ট্যান্ডের কাছে দুপুরবেলায় একটা আতঙ্কের হল্লা, চিৎকার চেঁচামেচি। কি হয়েছে না, একটা উন্মাদ পাগল, তার চোখ দুটো কটকট করছে, লাল, মুখ থেকে লালা ঝরছে এবং তার কোমরে একটা ছেঁড়া কম্বল জড়ানো, গলায় টিনের কৌটোর মালা, এবং সে একটা থানির তুলে নিয়ে বাস যাত্রীদের দিকে তেড়ে যাচ্ছে। আর বাস যাত্রীরা ভয় চিৎকার করে উঠছে। কেউ কেউ তাকে সরাবার জন্য 1-2 পয়সা ফেলে দিচ্ছে। এই রকম কিছুক্ষণ চলবার পর হঠাৎ দেখা গেল বাসের ড্রাইভার কাশীনাথ সে এক ধমক দিল পাগলটাকে, এই হরি, খুব হয়েছে, সরে পড়ো তো, এবার অন্যদিকে যাও। তখন বাস যাত্রীরা ভাবছে, ওটা একটা বহুরূপী ছিল, মানে সত্যি সত্যি পাগল নয়। কেউ হাসছে, কেউ রীতিমতো বিরক্ত হচ্ছে, আবার কেউ খুব বিস্মিত। তারিফ করতেও তারা ভুলছে না যে বাহ, সত্যি তো খুব চমৎকার পাগল সাজতে পেরেছে তো লোকটা, আমরা একবারও ভাবতেও পারিনি যে ওই লোকটা পাগল নয়, ও একটা বহুরূপী। এই রকম ভাবেই যে শহরটা একেবারে বৈচিত্র্যহীন, সেই শহরে মাঝে মাঝেই এই রকম বিচিত্রতার সৃষ্টি করে থাকেন হরিদা। কিরকম? এক সন্ধেবেলা, তখন সবেমাত্র সন্ধ্যের আলোগুলো জ্বলে উঠেছে, দোকানে দোকানে লোকজনের ভিড়, অল্প স্বল্প গুঞ্জন সৃষ্টি হচ্ছে। এমন সময় সবাই চমকিত হয়ে দেখছে এবং শুনছে কি, সুন্দর ঘুঙুরের মিষ্টি আওয়াজ, রুমঝুম রুমঝুম, এবং চমকিত হয়ে, অবাক বিস্ময়ে, রোমাঞ্চিত হয়ে তারা দেখছে এক রূপসী বাইজি প্রায় নাচতে নাচতেই চলে যাচ্ছে তাদের চোখের সামনে দিয়ে, হাতে একটা ফুল সাজি ধরা। এক একটা দোকানের সামনে গিয়ে দাঁড়াচ্ছে, একটু মুচকি হাসছে, চোখের একটু কটাক্ষ করছে, একটু চোখ টিপছে আর ফুল সাজিটা এগিয়ে দিচ্ছে। দোকানদাররাও হাসছে
এবং কেউ একটা দুটো পয়সা, কেউ একটা দুটো আনা দিচ্ছে। যারা শহরে নতুন এসেছে তারা সেই রূপসী বাইজিকে দেখে তার রূপে মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়েই রয়েছে। কিন্তু একসময় দোকানদার আর থাকতে না পেরে হেসে ফেলে বলে উঠছে, হরির কাণ্ড আর কি। তখন যারা এতক্ষণ রোমাঞ্চিত মুগ্ধ হয়ে সেই রূপসী বাইজির দিকে তাকিয়েছিল, তাদের সেই মুগ্ধ চোখের মোহভঙ্গ হচ্ছে। খুব হতাশ হচ্ছে তারা এবং হতাশ হয়ে বলছে, এটা একটা বহুরূপী নাকি? তাহলে ভাবো যে কতটা সুন্দর ছিল তার সাজগোজ এবং তার থেকেও বেশি তার অভিনয় দক্ষতা, যে ওই সময়টার জন্য তিনি যেন সত্যি সত্যি এক রূপসী বাইজিতেই পরিণত হয়েছিলেন। যার জন্যেই সকলে যখন আসলটা জানতে পারছে, সত্যিটা জানতে পারছে, তখন তাদের মুগ্ধ চোখের মোহভঙ্গ হচ্ছে, হতাশ হচ্ছে তারা, যে এতক্ষণ এক সুন্দরী মেয়েকে দেখে তারা কল্পনায় বিভোর হয়েছিল, আর এখন জানা গেল যে এ এক সামান্য বহুরূপী মাত্র। কিন্তু যাই বলো আর তাই বলো, উন্মাদ পাগলই সাজুন কি রূপসী বাইজি সাজুন, এইভাবে নানা রূপের খেলা দেখিয়েই কিন্তু হরিদা শহরের বুকে নাটকীয় বৈচিত্র্য সৃষ্টি করে থাকেন। আর সত্যি বলতে কি, সেদিন বাইজি সেজে হরিদার রোজগার কিন্তু খুব খারাপ হয়নি। 8 টাকা 10 আনা পেয়েছিলেন, যা এতদিন যা যা রূপে তিনি সেজেছেন তার মধ্যে সবচেয়ে বেশি রোজগার। এবার হরিদা আর কি কি সাজেন, কোনোদিন বাউল, কোনোদিন কাপালিক, কখনো বোচকা কাঁধে বুড়ো কাবুলিওয়ালা, কখনো হ্যাট কোট পেন্টুলুন পরা ফিরিঙ্গি কেরামিন সাহেব। এবার আরেকটা ঘটনার কথা বলা হচ্ছে, আমি একটু ব্র্যাকেট করলাম। একবার পুলিশ সেজে দয়ালবাবুর লিচু বাগানের ভিতর দাঁড়িয়েছিলেন হরিদা। স্কুলের 4টে ছেলেকে ধরেছিলেন, ভয়ে কেঁদে ফেলেছিল ছেলেগুলো। আর স্কুলের মাস্টার এসে সেই নকল পুলিশের কাছে ক্ষমা চেয়েছিলেন, এবারের মতো মাফ করে দিন ওদের। কিন্তু 8 আনা ঘুষ নিয়ে তারপর মাস্টারের অনুরোধ রক্ষা করেছিলেন সেই নকল পুলিশ হরিদা। পরদিন অবশ্য স্কুলের মাস্টার মশাইয়ের জানতে বাকি থাকেনি কাকে তিনি 8 আনা ঘুষ দিয়েছেন। কিন্তু মাস্টার মশাই একটুও রাগ করেননি, বরং একটু তারিফই করলেন, বাহ, সত্যি খুব চমৎকার পুলিশ সেজেছিল হরি। তাহলে হরিদা কখনো বাউল সাজেন, কখনো কাপালিক সাজেন, কখনো বা বোচকা কাঁধে নেওয়া বুড়ো কাবুলিওয়ালা সাজেন, কখনো বা একেবারে হ্যাট কোট প্যান্ট পরা ফিরিঙ্গি কেরামিন সাহেব সাজেন। একবার কি কাণ্ড করেছেন, সেজেছেন পুলিশ, এবং দয়ালবাবু বলে এক ভদ্রলোক রয়েছেন, তার লিচু বাগানে ঢুকে দাঁড়িয়েছিলেন। স্কুলের ছেলেপুলেরা দুষ্টুমি করে টিফিন টাইমে বা অন্য সময় ক্লাস ফাঁকি দিয়ে টুকটাক সেই বাগানে ঢোকে এবং লিচু পাড়ে। হাতে নাতে সেই রকম 4টে ছেলেকে ধরেছিলেন। ছেলেগুলো তো ভয়ে কেঁদে ফেলেছিল। স্কুলের মাস্টার মশাই এসে পর্যন্ত সেই পুলিশের কাছে, আমি আবারও কোটেশন ইউজ করলাম, সেই পুলিশের কাছে ক্ষমা চেয়েছিলেন যে এবারের মতো ওদেরকে ছেড়ে দিন। কিন্তু হরিদা কি করেছিলেন, ছাড়েন তো নি, শেষ পর্যন্ত 8 আনা ঘুষ নিয়েছিলেন। অর্থাৎ যখন পুলিশ সেজেছেন তখন পুলিশের চরিত্র ধর্মটাও কিন্তু তিনি আত্মস্থ করেছেন। সাধারণত পুলিশ কি করে, একটু ঘুষ টুস নিয়ে থাকে, তো তিনিও 8 আনা ঘুষ নিয়ে তবে সেই 4টে ছেলেকে ছেড়েছিলেন। পরের দিন যদিও সেই স্কুলের মাস্টার মশাইয়ের জানতে বাকি থাকেনি যে কাকে তিনি ঘুষ দিয়েছেন, কিন্তু তা বলে ভেবো না যে তিনি হরিদার ওপরে খুব রাগ করেছিলেন, বরং খুশি হয়েছিলেন, তারিফই করেছিলেন একটাই কারণে, যে বাহ,
সত্যিই তো খুব চমৎকার পুলিশ সেজেছিল তো হরি। তাহলে এই যে উন্মাদ পাগল বলো, রূপসী বাইজি বলো, পুলিশ বলো, যখন যেটা সাজছেন তখন সেটার সঙ্গে একাত্ম হয়ে যাচ্ছেন, যার ফলে কারোর বোঝবার ক্ষমতাই থাকছে না যে এই রূপসী বাইজি বা উন্মাদ পাগল বা পুলিশ এরাও নাকি আবার বহুরূপী। ক্লিয়ার সবার কাছে? এবারে আমরা ফিরে আসছি আবার মূল কাহিনীতে, যেখানে আমরা থেমেছিলাম, যে জগদীশ বাবুর বাড়িতে 7 দিন ধরে হিমালয় থেকে আগত এক খুব উঁচু দরের সন্ন্যাসী ছিলেন, যিনি সংসার ত্যাগী মানুষ, নির্মোহ, নির্লোভ। কিন্তু একটা বড় সড়ো কিন্তু হলো, যখন তাকে সোনার বোল লাগানো কাঠের খড়ম দেওয়া হলো পড়বার জন্য, তিনি অনায়াসে সেটা গ্রহণ করলেন। এমনকি 100 টাকার একটা নোট ঝুলির ভেতর পুরে দেওয়া হলে তিনি সেটাকেও প্রত্যাখ্যান করলেন না, সেটাকেও গ্রহণ করলেন, হাসলেন, চলে গেলেন। তাহলে এই সন্ন্যাসীকে আমরা কিন্তু সত্যি সত্যি নির্মোহ, নির্লোভ বলতে পারি না, এমনকি প্রকৃত অর্থে তাকে সন্ন্যাসীও বলতে পারি না। আমরা তাকে বলতেই পারি তিনি এক ভণ্ড সন্ন্যাসী। এবার তার বিপরীতে ঠিক এই চারিত্রিক ধর্মটার জায়গায় আমরা হরিদাকে বিচার করব। আজ এখন কিন্তু আমরা ঠিক বুঝতে পারছি না হরিদা এত গম্ভীর হয়ে কি ভাবছেন। সন্ন্যাসীর গল্পটা শুনে কি হরিদার মাথার মধ্যে নতুন কোনো মতলব ছটফট করে উঠেছে? ঠিকই, আমাদের সন্দেহ মিথ্যে নয়। হরিদা বললেন, আজ তোমাদের একটা জব্বর খেলা দেখাবো। আমাদের দেখিয়ে আপনার লাভ কি হরিদা? আমাদের কাছ থেকে একটা সিগারেটের চেয়ে বেশি কিছু তো পাবেন না। হরিদা বলছেন, না, ঠিক তোমাদের দেখাবো না, আমি বলছি তোমরা সেখানে থেকো, তাহলে দেখতে পাবে। কোথায়? হরিদা বলছেন, আজ সন্ধ্যায় জগদীশ বাবুর বাড়িতে। হঠাৎ জগদীশ বাবুর বাড়িতে খেলা দেখাবার জন্য আপনার এত উৎসাহ জেগে উঠল কেন? হরিদা হাসেন, মোটা মতন কিছু আদায় করে নেব। বুঝতেই তো পারছো, পুরো দিনটা রূপ ধরে ঘুরে বেরিয়েও 2-3 টাকার বেশি হয় না। একবার বাইজি সেজে অবশ্যই কিছু বেশি পাওয়া গিয়েছিল, কিন্তু ওতেই বাকি হবে। ঠিকই বলেছেন হরিদা, সপ্তাহে বড় জোর একটা দিন বহুরূপী সেজে পথে বের হন হরিদা, কিন্তু তাতে 7 দিনের পেট চলবার মতো রোজগার হয় না। হরিদা বলেন, না, এবার আর কাঙালের মতো হাত পেতে বকশিস নেওয়া নয়, এবার মারিত গন্ডার, লুটিত ভাণ্ডার, একবারেই যা ঝেলে নেব তাতে আমার সারা বছর চলে যাবে। কিন্তু সে কি করে সম্ভব? জগদীশবাবু ধনী মানুষ বটেন, কিন্তু বেশ কৃপণ মানুষ। হরিদাকে একটা যোগী সন্ন্যাসী কিংবা বৈরাগী সাজতে দেখে কত আর খুশি হবেন জগদীশবাবু? আর খুশি হলেই বা কত আনা বকশিস দেবেন? 5 আনার বেশি তো নয়। হরিদা বলেন, তোমরা যদি দেখতে চাও তবে আজ ঠিক সন্ধ্যাতে জগদীশবাবুর বাড়িতে থেকো। আমরা বললাম, থাকবো। আমাদের স্পোর্টের চাঁদা নেবার জন্য আজ ঠিক সন্ধ্যাতেই জগদীশবাবুর কাছে যাব। তাহলে কাহিনীটা কোন দিকে এগোচ্ছে এবার দেখো। জগদীশবাবুর বাড়িতে হিমালয় থেকে আগত সন্ন্যাসীর গল্পের কথা হরিদা শুনলেন এবং শুনে তিনি গম্ভীর হয়ে গেলেন। বেশ অনেকক্ষণ চুপ করে থাকবার পর তিনি তার বন্ধুদের বললেন যে আজকে সন্ধ্যায় একটা জব্বর খেলা দেখাবো। ঠিক তোমাদেরকে দেখাবো না, দেখাবো আমি জগদীশবাবুর বাড়িতে। আমরা চাই যে তোমরাও সেখানে থেকো। এবার জগদীশবাবুর বাড়িতে কেন? জগদীশবাবু পাড়ার ধনী সম্পন্ন একজন গৃহস্থ। হরিদার বক্তব্য হচ্ছে, এই রকম কাঙালের মতো তো আর চলে না, কারণ সপ্তাহে বড়জোর একদিন বহুরূপী সেজে পথে বের হন হরিদা। তাতে যে সামান্য রোজগার হয় সেটা দিয়ে তো আর 7 দিন চলতে পারে না। সেই জন্য জগদীশবাবুর বাড়িতে তিনি এমন জবর খেলা দেখাবেন
যাতে বেশ মোটা রকমের একটা লাভ তার হয়। কারণ কথাতেই আছে, মারিত গণ্ডার লুঠিত ভাণ্ডার। এই একবার খেলা দেখিয়েই তিনি যা রোজগার করে নেবেন তাতেই তার সারা বছর চলে যাবে। যদিও হরিদার এই সিদ্ধান্তে তার বন্ধুদের মধ্যে কিন্তু একটু সন্দেহের অবকাশ ছিল। কারণ হরিদা জগদীশবাবুর বাড়িতে খেলা দেখাবেন। জগদীশবাবু হতে পারেন ধনী মানুষ, কিন্তু তিনি বেশ কৃপণ। হরিদাকে সামান্য এক যোগী সন্ন্যাসী বা এক বৈরাগী সাজতে দেখে তিনি কতই বা খুশি হবেন, খুশি হয়ে কতই বা বকশিস দেবেন। বড়জোর 5 আনা, তাতে কি হবে হরিদার? কিন্তু হরিদা বলছেন, তোমরা থাকোই না সেখানে, আজ সন্ধেবেলাতেই আমি খেলাটা দেখাবো। গল্পকথকরা বলছেন, বেশ তো থাকবো, কারণ আমাদের যে স্পোর্টস আসছে সেই স্পোর্টসের চাঁদা নেবার জন্য আমরা আজকেই জগদীশবাবুর বাড়িতে হাজির থাকবো সন্ধেবেলায়। ক্লিয়ার সবার কাছে? এবার দেখো কি ঘটছে। পরিচ্ছেদ 2। বড় চমৎকার আজকের এই সন্ধ্যার চেহারা। আমাদের শহরের গায়ে কতদিন তো চাঁদের আলো পড়েছে, কিন্তু কোনোদিন তো আজকের মতো এমন একটা স্নিগ্ধ ও শান্ত উজ্জ্বলতা কখনো চারদিকে এমন সুন্দর হয়ে ফুটে ওঠেনি। ফুরফুর করে বাতাস বইছে। জগদীশবাবুর বাড়ির বাগানের সব গাছের পাতাও ঝিরিঝিরি শব্দ করে কি যেন বলতে চাইছে। জগদীশবাবুর বাড়ির বারান্দাতে মস্ত বড় একটা আলো জ্বলছে। সেই আলোর কাছে একটা চেয়ারের উপর বসে আছেন জগদীশবাবু। সাদা মাথা, সাদা দাড়ি, সৌম্য শান্ত জ্ঞানী মানুষ জগদীশবাবু। আমরা আমাদের স্পোর্টের চাঁদার খাতাটিকে জগদীশবাবুর হাতে তুলে দিয়ে দাঁড়িয়ে আছি। এটুকু আগে একটু আমরা বুঝে নিই। বলা হচ্ছে ওই সন্ধ্যের চেহারাটাই ছিল অন্যরকম। শহরের গায়ে কতদিনই তো চাঁদের আলো এসে পড়ে, কিন্তু সেই দিনকার সন্ধেবেলায় যে এত সুন্দর স্নিগ্ধ মধুর শান্ত উজ্জ্বল জ্যোৎস্না, তা তো কোনোদিন দেখা যায়নি। এমন শান্ত মধুর উজ্জ্বল শান্ত জ্যোৎস্নার জন্য যেন সন্ধ্যের চেহারাটাই বদলে গেছে। ফুরফুর করে বাতাস বইছে। জগদীশবাবুর বাড়ির বাগানের গাছগুলো সেই হাওয়ার দোলায় দুলছে, ঝিরঝির করে শব্দ হচ্ছে, তারা যেন কিছু বলতে চায়। জগদীশবাবুর বাড়ির বারান্দায় মস্ত একটা আলো জ্বলছে। সেইখানে একটা চেয়ারের ওপরে তিনি উপবিষ্ট বসে আছেন। মাথা ভর্তি সাদা চুল, সাদা দাড়ি, সৌম্য চেহারা, শান্ত এবং জ্ঞানী মানুষ জগদীশবাবু। গল্পকথকরা তাঁদের স্পোর্টসের চাঁদার খাতাটিকে জগদীশবাবুর হাতে তুলে দিয়ে অপেক্ষমান যে তিনি কত টাকার চাঁদা দেবেন। ঠিক এই সময় কি ঘটল? চমকে উঠলেন জগদীশবাবু। বারান্দার সিঁড়ির দিকে তাকিয়ে জগদীশবাবুর 2 বিস্মিত চোখ অপলক হয়ে গেল। আমরাও চমকে উঠেছি বইকি, আশ্চর্য হয়েছি, একটু ভয়ও পেয়েছি। কারণ সত্যি যে বিশ্বাস করতে পারছি না, সিঁড়ির কাছে এসে যে দাঁড়িয়েছে সে কি সত্যিই হরিদা? ও চেহারা কি সত্যিই কোনো বহুরূপীর হতে পারে? এবার চেহারা কেমন, সাজ পোশাক কেমন, আমি ব্র্যাকেট ওপেন করছি। জটাজুটধারী কোনো সন্ন্যাসী নয়, হাতে কমণ্ডলু নেই, চিমটে নেই, মৃগচর্মের আসনও সঙ্গে নেই, গৈরিক সাজও নেই, আদুর গা, তার উপর একটি ধবধবে সাদা উত্তরীয়, পরনে ছোট বহরের একটি সাদা থান, মাথায় ফুরফুর করে উঠছে শুকনো সাদা চুল, ধুলো মাখা পা, হাতে একটা ঝোলা। সে ঝোলার ভিতরে শুধু একটা বই, গীতা। গীতা বের করে কি যেন দেখলেন এই আগন্তুক, তারপর নিজের মনেই হাসলেন। আগন্তুক এই মানুষটি যেন এই জগতের সীমার ওপার থেকে হেঁটে হেঁটে চলে এসেছেন।
শীর্ণ শরীরটাকে প্রায় অশরীরী একটা চেহারা বলে মনে হয়। কি অদ্ভুত উদাত্ত, শান্ত ও উজ্জ্বল একটা দৃষ্টি এই আগন্তুকের চোখ থেকে ঝরে পড়ছে। এই হচ্ছে বর্ণনা। তাহলে কি দেখলাম আমরা? গল্পকথকরা বারান্দায় স্পোর্টসের চাঁদার খাতা জগদীশবাবুর হাতে তুলে দিয়ে অপেক্ষারত। এই রকম একটা সময় হঠাৎ সিঁড়ির দিকে চোখ পড়াতে জগদীশবাবু চমকে উঠলেন। তার দুই চোখের দৃষ্টি সেইখানেই আটকা পড়ে গেল, অপলক হয়ে গেল, যেন চোখের পাতা ফেলতেও ভুলে গেলেন তিনি। তাঁর দৃষ্টি অনুসরণ করে গল্পকথকরা যখন সেই দিকে তাকাচ্ছেন, তাঁরাও বিস্মিত হচ্ছেন, ভয়ও পাচ্ছেন। কারণ হরিদা বলেছিলেন যে হ্যাঁ, আজকে সন্ধেবেলাতেই খেলা দেখাবেন। কিন্তু এ কি সত্যি সত্যি হরিদা? ওই রকম চেহারা, ওই রকম চোখের দৃষ্টি সত্যি সত্যি কোনো বহুরূপীর হতে পারে কি? কারণ বহুরূপী হতে গেলে বা সন্ন্যাসীর রূপ ধারণ করতে গেলে মানুষ সাধারণভাবে কি করে? প্রকাণ্ড জটাজুট ধারণ করে, গৈরিক বেশ ধারণ করে, হাতে কমণ্ডলু বা চিমটে নেয়। কিচ্ছু নেই। জটাজুটধারী কোনো সন্ন্যাসী ইনি নন। হাতে কমণ্ডলু নেই, চিমটে নেই, এমনকি তার পরনে হরিণের চামড়ার আসনও সঙ্গে নেই। গৈরিক সাজও তিনি ধারণ করেননি। খালি গা, শুধু তার ওপর ধবধবে সাদা একটা উত্তরীয়। পরনে রয়েছে ছোট বহরের একটা সাদা থান। মাথায় ফুরফুর করে উঠছে শুকনো সাদা চুল, ধুলো মাখা পা। আগন্তুক এই যে মানুষটি, তাকে দেখে মনে হয় তিনি যেন এই জগতের বাসিন্দাই নয়, যেন ওই পার থেকে, সীমানার ওই পার থেকে হেঁটে হেঁটে চলে এসেছেন। তার শীর্ণকায় শরীরটাকে যেন প্রায় অশরীরী চেহারা বলে মনে হচ্ছে। খুব আশ্চর্য তার চোখের দৃষ্টি। কি অদ্ভুত, কি শান্ত, কি উদাত্ত আর কি উজ্জ্বল একটা দৃষ্টি তার চোখ থেকে ঝরে পড়ছে। তার সঙ্গে রয়েছে একটাই মাত্র ঝোলা, যে ঝোলার মধ্যে একটাই মাত্র বই, হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থ গীতা। সেই গীতা বার করে কি যেন দেখলেন সেই আগন্তুক মানুষটি, তারপর আপন মনেই হাসলেন। এই রকম অদ্ভুত একটা দৃশ্য দেখে জগদীশবাবু কি করবেন বুঝে উঠতে পারলেন না। তিনি তার চেয়ার থেকে উঠে দাঁড়ালেন এবং বারান্দা থেকেই সেই সন্ন্যাসীকে তিনি আহ্বান জানিয়ে বললেন, আসুন। আগন্তুক হাসলেন। হেসে কি বলছেন, আপনি কি ভগবানের চেয়েও বড়? জগদীশবাবু কিছু ভেবে বলেন, কেন কেন আপনি কথা কেন বলছেন মহারাজ? আমি মহারাজ নই, আমি এই সৃষ্টির মধ্যে এক কণা ধুলি। কিন্তু আপনি বোধহয় 11 লক্ষ টাকার সম্পত্তির অহংকারে নিজেকে ভগবানের চেয়ে বড় বলে মনে করেন, তাই ওখানেই দাঁড়িয়ে আছেন, নেমে আসতে পারছেন না। আমরা এখনো কিন্তু জানি না যে এই মানুষটা, জগদীশবাবুর কাছে যিনি এসেছেন, সেই মানুষটা সত্যি সত্যি কি বহুরূপী হরিদা, নাকি সত্যি কোনো সন্ন্যাসী। কিন্তু এইটুকু আমরা বুঝতে পারছি যে এই মানুষটি এক লহমায় জগদীশবাবুর সমস্ত অহংকার ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন, মাটিতে মিশিয়ে দিয়েছেন। কেন না, জগদীশবাবু বারান্দায় দাঁড়িয়েই ওই সন্ন্যাসী মানুষটিকে আহ্বান জানাচ্ছেন, আসুন। তাতে এই সন্ন্যাসী কি বলছেন, আপনি কি ভগবানের থেকেও বড়? জগদীশবাবু এই সন্ন্যাসীকে সম্বোধন করছেন মহারাজ বলে। সন্ন্যাসী বলছেন, আমি মহারাজ নই, আমি এই সৃষ্টির মধ্যে তো সামান্য এক কণা ধুলি মাত্র। কিন্তু আপনি বোধহয় 11 লাখ টাকার সম্পত্তির অহংকারে নিজেকে ভগবানের চেয়ে বড় ভাবছেন, তাই না? আর সেই জন্যেই ওইখানেই দাঁড়িয়ে আছেন, নেমে আসতে পারছেন না।
তাহলে এইখানেই জগদীশবাবুর অহংকার ভেঙে চৌচির হয়ে গেল যে একজন সন্ন্যাসী মানুষকে, জগদীশবাবু এর আগেও তোমরা সবাই খেয়াল করেছো, জানো, এর আগেও তিনি একজন সন্ন্যাসীকে টাকা দিয়ে কিনে নিয়েছিলেন। তিনি সকল সন্ন্যাসীকে সেই রকমই ভাবেন যে তার সম্পত্তির দম্ভ দেখিয়ে, তার অহংকার দেখিয়ে, তার টাকা দিয়ে তিনি এই রকম সকল সাধু সন্ন্যাসীকে নিজের অধীনে রাখতে পারবেন, তিনি সবার থেকে বড় হয়ে থাকতে পারবেন। কিন্তু এইখানেই তিনি প্রথম ধাক্কাটা খেলেন, তার দম্ভ, তার অহংকার চৌচির হয়ে মাটিতে মিশে গেল। কারণ এই সন্ন্যাসী কোন সাধারণ মাপের সন্ন্যাসী নন। তিনি তাকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে সন্ন্যাসীকে আহ্বান জানাতে হলে তার কাছে নেমে আসতে হয়। উঁচু জায়গায় দাঁড়িয়ে সন্ন্যাসীদের অন্তত ডেকে নেওয়া যায় না। জগদীশবাবু সেই মুহূর্তে সিঁড়ি ধরে নেমে যান। আমার অপরাধ হয়েছে, আপনি রাগ করবেন না। আগন্তুক আবার হাসেন। আমি বিরাগী, রাগ নামে কোনো রিপু আমার নেই, ছিল একদিন, সেটা পূর্বজন্মের কথা। তাহলে জগদীশবাবু সঙ্গে সঙ্গেই বুঝতে পারছেন যে কি মারাত্মক ভুল তিনি করে ফেলেছেন। সবাইকেই হয়তো তিনি ওই হিমালয় থেকে আগত ভণ্ড সন্ন্যাসী ভাবছেন, কিন্তু এইবার তিনি বুঝতে পেরেছেন যে সে কোনো সন্ন্যাসী নয়। আর সেই জন্যেই তিনি মুহূর্তেই সিঁড়ি ধরে নিচে নেমে আসছেন, যেখানে সন্ন্যাসী দাঁড়িয়ে রয়েছেন, এবং তাকে বলছেন যে আমার অপরাধ হয়ে গেছে, আপনি রাগ করবেন না। সন্ন্যাসী বলছেন যে তিনি বিরাগী সন্ন্যাসী, অর্থাৎ যার মধ্যে কোনো রাগ বলে রিপুটাই নেই। রিপু মানে শত্রু। আমরা জানি যে আমরা ষড়রিপুর বশ, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই ষড়রিপু আমাদের সবসময় চালনা করে। বিরাগী বলছেন যে রাগ বলে কোনো রিপু তাঁর আর এখন নেই। সে হয়তো এককালে ছিল, যেটা পূর্বজন্মের কথা, অর্থাৎ সন্ন্যাস গ্রহণ করবার আগেকার কথা। এখন তার মধ্যে রাগ বলে কিছু নেই। শুধু রাগ নয়, বিরাগী সন্ন্যাসী কথার অর্থই হচ্ছে যার মধ্যে সাংসারিক কোনো মোহ, কোনো আসক্তি, কোনো লোভ কিছুই নেই। জগদীশবাবু বলছেন, বলুন এখন আপনাকে কিভাবে সেবা করব? বিরাগী বলেন, ঠান্ডা জল চাই, আর কিছু চাই না। ঠান্ডা জল খেয়ে নিয়ে হাঁপ ছাড়েন বিরাগী। এদিকে ভবতোষ আমার কানের কাছে ফিসফিস করে, না না, হরিদা নয়, হতেই পারে না, অসম্ভব, হরিদার গলার স্বর এ রকমেরই নয়। বিরাগী বলেন, পরম সুখ কাকে বলে জানেন? সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়া। ভবতোষের কানের কাছে মুখ এগিয়ে দিয়ে অনাদি বলে, শুনছ তো, এসব ভাষা কি হরিদার মুখের ভাষা হতে পারে? জগদীশবাবু ততক্ষণে সিঁড়ির উপরে বসে পড়েছেন। বোধহয় বিরাগীর পা স্পর্শ করবার জন্য তার হাত দুটো ছটফট করতে শুরু করেছে। জগদীশবাবু বলেন, আমার এখানে কয়েকটা দিন থাকুন বিরাগীজি, আপনার কাছে এটা আমার প্রাণের অনুরোধ। দুই হাত জোর করে বিরাগীর মুখের দিকে তাকিয়ে থাকেন জগদীশবাবু। বিরাগী হাসেন। বাইরে খোলা আকাশ থাকতে আর ধরিত্রীর মাটিতে স্থান থাকতে আমি এক বিষয়ীর দালান বাড়ির ঘরে কেন থাকবো বলতে পারেন? বিরাগীজি, জগদীশবাবুর গলার স্বরের আবেদন করুণ হয়ে ছলছল করে। বিরাগী বলেন, না, আপনার এখানে জল খেয়েছি এই যথেষ্ট, পরমাত্মা আপনার কল্যাণ করুন, কিন্তু আপনার এখানে থাকা আমার পক্ষে সম্ভব নয়। জগদীশবাবু বলছেন, তবে অন্তত একটু কিছু আজ্ঞা করুন, যদি আপনাকে কোনো। বিরাগী বলছেন, না না, আমি যার কাছে পড়ে আছি তিনি আপনার চেয়ে কিছু কম নয়, কাজেই আপনার কাছে আমার তো কিছু চাইবার দরকার হয় না। জগদীশবাবু বলছেন,
তবে কিছু উপদেশ শুনিয়ে যান বিরাগীজি, নইলে আমি শান্তি পাবো না। বিরাগী কি বলছেন? ধন জন যৌবন কিছুই নয় জগদীশবাবু, ওসব হলো সুন্দর সুন্দর এক একটি বঞ্চনা। মন প্রাণের সব আকাঙ্ক্ষা নিয়ে শুধু সেই একজনের আপন হতে চেষ্টা করুন, যাকে পেলে এই সৃষ্টির সব ঐশ্বর্য পাওয়া হয়ে যায়। ব্র্যাকেট ক্লোজ করছি আমি। আচ্ছা, আমি চলি। জগদীশবাবু বলেন, আপনি একটা মিনিট থাকুন বিরাগীজি। সিঁড়ির উপরে অচঞ্চল হয়ে একটা মিনিট দাঁড়িয়ে রইলেন বিরাগীজি। আজকের চাঁদের আলোর চেয়েও স্নিগ্ধ হয়ে এক জ্যোৎস্না যেন বিরাগীর চোখ থেকে ঝরে পড়ছে। ভবতোষ ফিসফিস করে, না না, ওই চোখ কি হরিদার চোখ হতে পারে? অসম্ভব। জগদীশবাবুর হাতে একটা থলি, থলির ভিতরে নোটের তাড়া। বিরাগীর পায়ের কাছে থলিটাকে রেখে দিয়ে ব্যাকুল স্বরে প্রার্থনা করেন জগদীশবাবু, এই প্রণামী, এই সামান্য 101 টাকা গ্রহণ করে আমাকে শান্তি দান করুন বিরাগীজি। আপনার তীর্থ ভ্রমণের জন্য এই টাকা আমি দিলাম। বিরাগী হাসেন, আমার বুকের ভিতরেই যে সব তীর্থ, ভ্রমণ করে দেখবার তো কোনো দরকার হয় না। জগদীশবাবু বলছেন, আমার অনুরোধ বিরাগীজি। বিরাগী বলেন, আমি যেমন অনায়াসে ধুলো মারিয়ে চলে যেতে পারি, তেমনি অনায়াসে সোনাও মারিয়ে চলে যেতে পারি। বলতে বলতে সিঁড়ি থেকে নেমে গেলেন বিরাগী। 101 টাকার থলিটা সিঁড়ির উপরেই পড়ে রইল, সেদিকে ভুলেও একবার তাকালেন না বিরাগী। তাহলে আমরা কি দেখলাম? আমরা এখনো জানি না কিন্তু যে এই সন্ন্যাসী কে। শুধু আমরা দেখলাম যে এক অপূর্ব সন্ধ্যায় এক অদ্ভুত সন্ন্যাসী এসে হাজির হলেন জগদীশবাবুর বাড়িতে, এবং সেই মানুষটি জগদীশবাবুর দেওয়া 1 গ্লাস ঠান্ডা জলই শুধু পান করলেন। জগদীশবাবুর দালান বাড়িতে তিনি আশ্রয় গ্রহণ করলেন না, এবং জগদীশবাবুকে তিনি বললেন যে পরম সুখ কাকে বলে? সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়া, এটাকেই বলে পরম সুখ। জগদীশবাবুর বাড়িতে তিনি আশ্রয় গ্রহণ করলেন না কেন? জগদীশবাবুর কাতর অনুরোধ সত্ত্বেও। কারণ বলছেন যে বাইরে এত বড় খোলা আকাশ, উন্মুক্ত এই পৃথিবী, সেইখানে আমার জায়গার তো অভাব নেই। তাহলে আমি কেন এক বিষয়ী মানুষের দালান বাড়িতে থাকতে যাব বলতে পারেন? জগদীশবাবুর অনুরোধ তিনি রক্ষা করলেন না। বললেন, আপনার কাছে জল খেয়েছি, এটাই অনেক, আর কিছু আমি গ্রহণ করতে পারবো না। এবার এই বিরাগীর চোখের ভাষা, মুখের কথা একটাও ভবতোষ বা অনাদির হরিদার কথা বলে মনেই হচ্ছে না। তারা বারবার একে অপরকে বলছে, না না, ওই রকম ভাষা কি হরিদার মুখের ভাষা হতে পারে? দেখেছো চোখের দৃষ্টি? এই রকম চোখের দৃষ্টি কখনো হরিদার হতে পারে? একটু খেয়াল করে নিও যে কোন সংলাপটা কে বলছে, কোনটা ভবতোষের উক্তি, কোনটা অনাদির উক্তি, এইগুলো একটু খেয়াল করো। যখন সেই বিরাগী সন্ন্যাসীকে হাতে পায়ে ধরেও তার বাড়িতে রাখতে পারলেন না জগদীশবাবু, তখন তাকে বললেন যে তাহলে কিছু উপদেশ শুনিয়ে দিয়ে যান বিরাগীজি, নইলে আমি যে শান্তি পাবো না। বিরাগী তখন কি বলছেন? ধন সম্পদ, লোকজন, আত্মীয় পরিজন বা যৌবন, যার জন্য আমরা অহংকার করে থাকি, ধন সম্পদের জন্য আমাদের অহংকার হয়। আমার প্রচুর চেনা জানা বন্ধু বান্ধব সবাই আমাকে ঘিরে রয়েছে সবসময়, তার জন্য আমাদের অহংকার হয়। আমি যৌবন ধরে রেখেছি এখনো, তার জন্য আমার অহংকার হয়। কিন্তু এই ধন জন যৌবন সব কিছুই এক একটা সুন্দর সুন্দর বঞ্চনা মাত্র, এরা কেউই চিরকাল স্থায়ী হয় না। সেই সত্যিটাকে বুঝতে হবে। বুঝে নিয়ে কি করতে হবে? মন প্রাণের সব আকাঙ্ক্ষা নিয়ে সেই একজনের পায়ে নিজেকে সঁপে দিতে হবে, যাকে পাওয়া মানেই পৃথিবীর সব ঐশ্বর্য পেয়ে যাওয়া।
অর্থাৎ সেই যে পরমাত্মা, সেই যে বিধাতা, সেই যে ঈশ্বর, তার পায়ে নিজেকে নিঃশর্তে সমর্পণ করতে হবে, তাহলেই সব ঐশ্বর্য পাওয়া হয়ে গেল। বিরাগীজি চলে যাবার জন্য উদ্যত হচ্ছেন। জগদীশবাবু তাকে বলছেন, আপনি একটা মিনিট দাঁড়ান। বিরাগী ওই সিঁড়ির উপরেই 1 মিনিট অচঞ্চল স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। জগদীশবাবু ফিরে এলেন, হাতে একটা টাকার থলি, তার মধ্যে 101 টাকা রয়েছে। জগদীশবাবু বলছেন, এই সামান্য প্রণামীটুকু আপনি গ্রহণ করুন বিরাগীজি, আপনার তীর্থ ভ্রমণের জন্য এই প্রণামী আমি আপনাকে দান করলাম। বিরাগী বলছেন, তীর্থ ভ্রমণ? আমার বুকের ভিতরেই তো সব তীর্থ, আলাদা করে তো ঘুরে দেখবার দরকার হয় না। জগদীশবাবুর কাতর অনুরোধ, আপনি দয়া করে এটা গ্রহণ করুন। তখন বিরাগী কি বলছেন? বিরাগী বলছেন যে তিনি যেমন অনায়াসে ধুলো মারিয়ে চলে যেতে পারেন, তেমনি অনায়াসে সোনাও মারিয়ে চলে যেতে পারেন। এই কথা বলে আর 1 মুহূর্ত দাঁড়ালেন না বিরাগী, সিঁড়ি থেকে নেমে চলে গেলেন। 101 টাকার নোটের থলিটা সিঁড়ির ওপর যেমন পড়ে থাকার তেমনই পড়ে রইল। সেদিকে একবার ফিরেও তাকালেন না বিরাগীজি। এমনই নির্লোভ, এমনই নির্মোহ, এমনই নিরাসক্ত তার মন। এবার দেখো 3য় পরিচ্ছেদ। কি করছেন হরিদা? কি হলো? কই, আজ যে বলেছিলেন জবর খেলা দেখাবেন, সে কথা কি ভুলেই গেলেন? আজকে সন্ধেটা ঘরে বসেই কাটিয়ে দিলেন কেন? বলতে বলতে আমরা সবাই হরিদার ঘরের ভিতরে ঢুকলাম। হরিদার উনানের আগুন তখন বেশ গনগনে হয়ে জ্বলছে। উনানের ওপর হাঁড়িতে চাল ফুটছে। আর একটা বিড়ি ধরিয়ে নিয়ে হরিদা চুপ করে বসে আছেন। আমাদের দেখতে পেয়েই লজ্জিতভাবে হাসলেন। কি আশ্চর্য! চমকে ওঠে ভবতোষ। হরিদা, আপনি তাহলে সত্যি বের হয়েছিলেন? আপনি বিরাগী? হরিদা হাসেন। হ্যাঁ রে ভাই, ওই তো সেই সাদা উত্তরীয়টা পড়ে রয়েছে মাদুরের ওপর, আর সেই ঝোলাটা, আর সেই গীতা। অনাদি বলে, এটা কি কাণ্ড করলেন হরিদা? জগদীশবাবু তো অত টাকা সাধলেন, অথচ আপনি একেবারে খাঁটি সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে সরে পড়লেন। হরিদা বলছেন, কি করব বলো, ইচ্ছেই হলো না, শত হোক। ভবতোষ বলছে, কি? হরিদা বলছেন, শত হোক একজন বিরাগী সন্ন্যাসী হয়ে টাকা ফাঁকা কি করে স্পর্শ করি বলো, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। কি অদ্ভুত কথা বললেন হরিদা। হরিদার একথার সঙ্গে তর্ক চলে না। আর বুঝতে অসুবিধে নেই, হরিদার জীবনের ভাতের হাঁড়ি মাঝে মাঝে শুধু জল ফুটিয়েই সারা হবে। অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। অনাদি বলে, কিন্তু আপনি কি জগদীশবাবুর কাছে গিয়ে আর কখনো? চেঁচিয়ে হেসে ওঠেন হরিদা। যাবই তো, না গিয়ে উপায় কি? গিয়ে অন্তত বকশিসটা তো দাবি করতে হবে। বকশিস? চেঁচিয়ে ওঠে ভবতোষ। সেটা তো বড়জোর 8 আনা কিংবা 10 আনা। হরিদা বিড়ি মুখে দিয়ে লজ্জিতভাবে হাসেন। কি আর করা যাবে বলো, খাঁটি মানুষ তো নয়। এই বহুরূপীর জীবন, এর বেশি কি আশা করতে পারে? অনেকগুলো জিনিস আমরা দেখব। প্রথম কথা, সত্যি সত্যি তাহলে হরিদা জগদীশবাবুর বাড়িতে খেলা দেখাতে গিয়েছিলেন। সেই বিরাগী সন্ন্যাসী আর কেউ নয়, স্বয়ং হরিদা। কিন্তু তিনি 101 টাকার থলিটা গ্রহণ করেননি কেন? তাতে যে তার ঢং নষ্ট হয়ে যায়। অর্থাৎ ওই যে আমি বলেছিলাম যে হরিদা যখন যেটা সাজছেন, যখন যে রূপ ধারণ করছেন, তখন সেই রূপের সঙ্গে তিনি একাত্ম হয়ে যাচ্ছেন। যে মানুষটা বিরাগী সন্ন্যাসী সেজেছেন, তিনি কি করে টাকার থলি স্পর্শ করবেন? তাতে যে তার শিল্পী সত্তার অপমান, তাতে যে তার শিল্প গুণ নষ্ট হয়ে যাবে। আর আরও একটা কথা তোমাদের বলে রাখি,
যদি হিমালয় থেকে আগত সন্ন্যাসী আর হরিদার মধ্যে একটা তুল্যমূল্য বিচার আমরা করতে চাই, তাহলে অনায়াসে কিন্তু তোমরাও বলতে পারবে যে হিমালয় থেকে যে সন্ন্যাসী এসেছিলেন তিনি যত উঁচু দরেরই হন না কেন, তিনি কিন্তু প্রকৃত সন্ন্যাসী নন, তিনি একজন ভণ্ড সন্ন্যাসী। আর হরিদা যে মানুষটা চূড়ান্ত বিষয়ী একজন মানুষ, সেই মানুষটার প্রাণের মধ্যেই কিন্তু একজন সন্ন্যাসী সত্তা বাস করছেন। সেই জন্যেই একঘেয়ে অভাবটাকে হরিদা সহ্য করে নিতে পারেন। তার মধ্যে এই যে এত অভাব, এত যন্ত্রণা সত্ত্বেও কোনোদিন কোনো অভিযোগ আমরা শুনিনি, এতটাই নির্মোহ নির্লোভ তাঁর সত্তা। ফলে তিনি যে জগদীশবাবুর কাছ থেকে 101 টাকা গ্রহণ করেননি, সে অবশ্যই তাঁর শিল্পী সত্তা অপমানিত হবে বলে বিরাগী সন্ন্যাসী সেজে টাকা স্পর্শ করা যায় না, তাতে শিল্প গুণ নষ্ট হয়ে যায়। নিশ্চয়ই 100 বার সত্যি। সেই সঙ্গে এটাও সত্যি যে হরিদাই হচ্ছেন খাঁটি বিরাগী সন্ন্যাসী, যার মধ্যে সত্যি কোনো লোভ, কোনো মোহ, কোনো আসক্তি নেই। তাই বলে কি তিনি জগদীশবাবুর বাড়িতে যাবেন না? নিশ্চয়ই যাবেন, কারণ তিনি যে এত সুন্দর বহুরূপীর খেলা দেখালেন, তার জন্য বকশিসটা তো পেতে হবে। ভবতোষ চিৎকার করে বলছে, বকশিস? সামান্য বকশিসের জন্য আপনি যাবেন? সেটা তো বড়জোর 8 আনা কিংবা 10 আনা। তখন হরিদা কি বলছেন? হরিদা বলছেন, কি আর করা যাবে, বহুরূপীরা তো আর খাঁটি মানুষ নয়, বহুরূপীর জীবন এর থেকে বেশি কিছু তো আশাই করতে পারে না। অর্থাৎ এর মধ্যে দিয়ে সমাজের যে বঞ্চনা, সমাজের যে অবহেলা, সেই দিকটার দিকেও কিন্তু আলোকপাত করা হয়েছে। আমি যেটা গল্পের শুরুতেই বলেছিলাম যে বহুরূপী পেশা একটা বাংলার অন্যতম লৌকিক পেশা। এই পেশা খুব একটা সম্মান পায় না কারোর কাছে। ফলে হরিদা যতই ভালো বহুরূপীর সাজ গ্রহণ করুন না কেন, যতই ভালো বহুরূপীর খেলা দেখান না কেন, সমাজের মানুষ তাকে কখনোই সেই শিল্পীর সম্মানটা দেবে না। তাকে সারা জীবন এই বহুরূপী হয়েই থাকতে হবে। ফলে সমাজের চোখে তিনি যে শিল্পী নন, সামান্য এক বহুরূপী, সেই আক্ষেপটাই ঝরে পড়ছে গল্পের শেষে, যে সামান্য বকশিস ছাড়া আমরা আর কি আশা করতে পারি, কারণ আমরা বহুরূপীরা তো খাঁটি মানুষ নই, বহুরূপী বলেই সবাই আমাদেরকে চেনে। সেইভাবেই আমাদেরকে অবজ্ঞা করে, অপমান করে, তাচ্ছিল্য করে। আর সেইটা জেনেই সেই অপমানটাকে আরও একবার গ্রহণ করবার জন্যই হরিদা জগদীশবাবুর বাড়ি যাবেন তার বকশিসটা আদায় করতে। এইখানেই গল্পটা শেষ হচ্ছে। আমি 2-3টে জায়গা সবাইকে একটু দেখতে বলবো। 1, হিমালয় থেকে আগত সন্ন্যাসীর চারিত্রিক বৈশিষ্ট্য, তার সঙ্গে তুলনামূলক আলোচনায় যেতে বলবো যে সত্যিকারের যিনি অভাবী মানুষ হরিদা, তিনিই হচ্ছেন সত্যিকারের সন্ন্যাসী, বিরাগী সন্ন্যাসী। আর এই হরিদার মধ্যেও কিন্তু একটা আক্ষেপ রয়েছে সমাজের চোখে শিল্পী সুলভ মর্যাদা বা সম্মান না পাবার জন্য, বরং চিরকালের জন্য তারা যে অপমানিত, অবহেলিত, সেই দুঃখ সেইটাও কিন্তু তার মধ্যে বর্তমান। ক্লিয়ার সবার কাছে? গল্পটা আমি বুঝিয়ে দিলাম, ভালো করে সবাই পড়ে নেবে। যদি কারোর কোনো ডাউট থাকে, কোনো জায়গায় কোনো কনফিউশন থাকে, অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে যারা এখনও করোনি, বেল আইকন প্রেস করে নিও, কারণ ক্লাস 10-এর যখনই আরও ভিডিও আমি দেব সেগুলো তোমাদের কাছে চলে আসে। আর ইতিমধ্যেই যে ভিডিওগুলো আমার দেওয়া হয়ে গেছে ক্লাস 10-এর, তোমরা সেগুলো আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্ট চেক করলেই পেয়ে যাবে। কেমন? আজকে তাহলে আমি আমার ক্লাস এখানেই শেষ করছি। থ্যাংক ইউ এভরিবডি।